আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে বিক্ষোভে নিহত ২,৬৭৭ জন, মানবাধিকার সংস্থা। চীনের ঘোর আপত্তি উপেক্ষা করে যুক্তরাষ্ট্র তাইওয়ান ঐতিহাসিক বাণিজ্য চুক্তি। ইরানি কেন এখনও যুদ্ধবিমান F-14 চালায়? নোবেল পদক উপহার পেয়ে যা বললেন ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে বিক্ষোভে নিহত ২,৬৭৭ জন। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২,৬৭৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা। একই সঙ্গে ১৯,৯৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি HRANA মঙ্গলবার ১৩ জানুয়ারি এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করে। সংস্থাটি জানায়, বিক্ষোভ শুরুর পর থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও দমন অভিযানে বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছেন। এই বিষয়ে ইরানের সরকারি কর্তৃপক্ষ এখনও নিহত বা আহতের কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি। ফলে হতাহতের প্রকৃত সংখ্যা জানতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর ওপর নির্ভর করতে হচ্ছে। কিভাবে শুরু হয় বিক্ষোভ? গত ২৮ ডিসেম্বর তেহরানের ঐতিহাসিক গ্র্যান্ড বাজারে প্রথম বিক্ষোভের সূচনা হয়। সেখানে দোকানদার ও ব্যবসায়ীরা ভয়াবহ মূল্যস্ফীতি, জাতীয় মুদ্রা রিয়ালের অবমূল্যায়ন এবং অর্থনৈতিক সংকটের প্রতিবাদে কর্মসূচি শুরু করেন। পরবর্তীতে এই অর্থনৈতিক আন্দোলন দ্রুতই ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন শহরে। এতে শিক্ষার্থী, শ্রমিক সহ সমাজের নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয় এবং বিক্ষোভ ধীরে ধীরে সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। বিক্ষোভে হতাহতের এই উচ্চ সংখ্যা আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ সৃষ্টি করেছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সতর্ক অবস্থান নিয়েছে এবং ইউরোপীয় দেশগুলো মধ্যপ্রাচ্যে তাদের সামরিক প্রস্তুতি পুনর্বিবেচনা করছে। এদিকে ইরানের প্রতিবেশী দেশ তুরস্ক, যার সঙ্গে ইরানের দীর্ঘ সীমান্ত রয়েছে, তারা এ সংকটকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিসেবে দেখছে। বিশ্লেষকদের মতে, ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা মানবিক ও নিরাপত্তাজনিত ঝুঁকি আরও বাড়াতে পারে। চীনের ঘোর আপত্তি উপেক্ষা করে যুক্তরাষ্ট্র তাইওয়ান ঐতিহাসিক বাণিজ্য চুক্তি। তাইওয়ান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মূল লক্ষ্য হল শুল্ক কমানোর পাশাপাশি সেমিকন্ডাক্টর বা চিপ খাতে বিনিয়োগ বৃদ্ধি করা। এই চুক্তির অধীনে তাইওয়ানের পণ্যের ওপর মার্কিন শুল্ক ২০% থেকে কমিয়ে ১৫%-এ নামিয়ে আনা হবে। মূলত বাণিজ্যিক ঘাটতি দূর করতে এবং আন্তর্জাতিক বাণিজ্য নীতিতে ভারসাম্য আনতেই এই শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। বিনিময়ে তাইওয়ান যুক্তরাষ্ট্রের মাটিতে তাদের চেপ উৎপাদন ও বিনিয়োগ আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। চেপ উৎপাদন শিল্পে তাইওয়ানের আধিপত্য দীর্ঘকাল ধরে দেশটির জন্য একটি সিলিকন শিল্ড বা সুরক্ষা কবচ হিসাবে কাজ করছে। এই সক্ষমতার কারণেই চীন থেকে সম্ভাব্য আক্রমণ বা অবরোধের মুখে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষা করতে আগ্রহী থাকে বলে মনে করা হয়। তবে বর্তমান প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র চাচ্ছে এই গুরুত্বপূর্ণ প্রযুক্তির একটি বড় অংশ যেন আমেরিকার ভেতরেই উৎপাদিত হয়। তাইওয়ানের অর্থমন্ত্রী কুং মিং হোসেন শুক্রবার ১৬ জানুয়ারি জানাবাদিকদের আশ্বস্ত করে বলেন, এই চুক্তির পরও তাইওয়ান বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎপাদক হিসাবে নিজের অবস্থান ধরে রাখবে। অনুমান করা হয় ২০৩০ সাল নাগাদ উন্নত এআই চিপ উৎপাদন ক্ষমতার প্রায় ৮৫% থাকবে তাইওয়ানের হাতে এবং ১৫% থাকবে যুক্তরাষ্ট্রে। ২০৩৬ সাল নাগাদ এই অনুপাত ৮০-২০ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়লেও প্রধান উৎপাদন কেন্দ্র হিসাবে তাইওয়ানের গুরুত্ব বজায় থাকবে। তবে এই বাণিজ্য চুক্তির তীব্র বিরোধিতা করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এই চুক্তির দৃঢ় বিরোধিতা করছে কারণ চীন তাইওয়ানকে তাদের নিজস্ব ভূখণ্ড বলে দাবি করে থাকে। ইরানি কেন এখনও যুদ্ধবিমান F-14 চালায়?
বিশ্বখ্যাত টপ গান চলচ্চিত্রের মাধ্যমে পরিচিতি পাওয়া মার্কিন নৌবাহিনীর আইকনিক যুদ্ধবিমান F-14 টমক্যাট বর্তমানে বিশ্বের একমাত্র দেশ হিসেবে কেবল ইরানই ব্যবহার করছে। গ্রুমম্যান এয়ারক্রাফট কর্পোরেশনের তৈরি এই সুপারসনিক এবং পরিবর্তনযোগ্য ডানা বিশিষ্ট শক্তিশালী যুদ্ধবিমানটি একসময় মার্কিন বিমানবাহী রণতরীগুলোর প্রধান শক্তি ছিল। ১৯৭০-এর দশকে ইরান যখন মধ্যপ্রাচ্যে আমেরিকার অন্যতম প্রধান মিত্র ছিল, তখন তৎকালীন শাহ মোহাম্মদ রেজা পাহলাবির শাসনামলে বন্ধুত্বের নিদর্শন হিসেবে দেশটিকে ৭৯টি F-14 বিমান সরবরাহ করেছিল যুক্তরাষ্ট্র। তবে ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের পর আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে নতুন সরকার গঠিত হলে দুই দেশের সম্পর্কে চরম অবনতি ঘটে। এর ফলে যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক নিষেধাজ্ঞা আরোপ করে এবং যুদ্ধবিমানের যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করে দেয়। কয়েক দশক ধরে যন্ত্রাংশের তীব্র সংকটে থাকা ইরান তাদের এই মূল্যবান বহর সচল রাখতে হিমশিম খাচ্ছে। পরিস্থিতির প্রয়োজনে তারা ক্যানিবালাইজেশন বা একটি বিমানের যন্ত্রাংশ খুলে অন্য বিমানে লাগানোর পদ্ধতি অবলম্বন করেছে, যাতে অন্তত কিছু বিমান আকাশে ওড়ার উপযোগী রাখা যায়। নিজেদের অস্তিত্ব টেকিয়ে রাখতে ইরান স্থানীয়ভাবে এই বিমানের কিছু যন্ত্রাংশ রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি করার চেষ্টা করেছে, যদিও তার সফলতা ছিল সীমিত। মার্কিন নৌবাহিনী দীর্ঘ সময় আগেই এই যুদ্ধবিমানটিকে অবসরে পাঠিয়েছে, বিশেষ করে এর শক্তিশালী রাডার এবং AIM-54 ফিনিক্স মিসাইল বহনের ক্ষমতার জন্যে এটি সমাদৃত ছিল। নোবেল পদক উপহার পেয়ে যা বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি হোয়াইট হাউসে দেখা করেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। এ সময় মার্কিন প্রেসিডেন্টকে নিজের শান্তিতে পাওয়া নোবেল পুরস্কারের পদক উপহার দেন মাচাদো। এই উদ্যোগকে পারস্পরিক সম্মানের একটি চমৎকার নিদর্শন বলে উল্লেখ করেছেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, মারিয়া আমরার করা কাজের স্বীকৃতিস্বরূপ আমাকে তার নোবেল শান্তি পুরস্কার উপহার দিয়েছেন। সেই সঙ্গে মাচাদোকে অসাধারণ একজন নারী, যিনি অনেক কষ্টের মধ্য দিয়ে গেছেন বলেও প্রশংসা করেন ট্রাম্প। পাশাপাশি তার সঙ্গে সাক্ষাৎ করাকে বড় সম্মান বলে উল্লেখ করেন। দুই নেতার এই সাক্ষাতের পর হোয়াইট হাউসের একজন কর্মকর্তা ABC নিউজকে নিশ্চিত করেছেন যে ট্রাম্প পদকটি গ্রহণ করেছেন। হোয়াইট হাউস ছাড়ার সময় মাচাদো জানাবাদিকদের জানান, তিনি ট্রাম্পকে তার নোবেল পুরস্কারের পদক উপহার দিয়েছেন এবং দুই দেশের, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার, সম্পর্কের ইতিহাস নিয়ে আলোচনা করেছেন।